মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিন ফার্স্ট ইউনিট ভৌতবিজ্ঞান পেজ। দেখো এটা 2026 মাধ্যমিকের জন্য নতুন কোয়েশ্চেন ব্যাংক। 1 নম্বর পেজটা খুলবে সবাই, যদি কোয়েশ্চেন ব্যাংক সামনে আসে করো। 162 পেজটা আমরা করব। তো প্রথম গ্রুপের কিছু এমসিকিউ থাকছে এখানে। মাধ্যমিকের প্যাটার্নটাও এইটাই, মাধ্যমিকে এই প্যাটার্নেই বেশি কোয়েশ্চেন থাকবে। ইউনিট প্যাটার্নটাই মাধ্যমিকের প্যাটার্ন, কিন্তু মাধ্যমিকে যেটা শর্ট কোয়েশ্চেন কম আছে সেটা মাধ্যমিকের কোয়েশ্চেনে বেশি থাকবে। প্যাটার্নটা কি, ফলে লেখার স্টাইলটা প্রায় আমরা শিখে নিচ্ছি। এদিকে লাইট অবধি আর ওদিকে কেমিস্ট্রি পরমাণু গঠন অবধি ফার্স্ট সিলেবাসে। ফলে আমাদের লেখার স্টাইলগুলো শিখবো। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটা? এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি। নিজের কোয়েশ্চেন আছে খুলবে। একটা আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত? এটা P/RT মোল সংখ্যা নিশ্চয়ই বের করতে পারবে। P=NRT থেকে বেরিয়ে যাবে এটা। একটা আদর্শ গ্যাসের প্রতি একক আয়তন যেহেতু এমনিতে সমীকরণটা P=NRT, কিন্তু এখানে ভিটা 1 আছে, ওই জন্য তুমি এটা করতে পারো। একটি উত্তল দর্পণের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে F=R/2 ফর্মুলা আমরা প্রমাণ করেছি। আলোর প্রতিসরণে যে রাশিটা অপরিবর্তিত থাকে সেটি হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কখনোই পরিবর্তন হয় না, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, এটা মাথায় রাখবে। এ ও বির মাধ্যমে প্রতিসরাঙ্ক এ গ্রেটার দেন প্রতিসরাঙ্ক বি যদি হয়, তাহলে আলোক রশ্মি এ থেকে বিতে তির্যকভাবে প্রতিসরণ আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আই এবং আর হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক এটা করে দেখবে। আর বেশি হবে কায়ের থেকে, করে দেখবে সবাই একটু ছবি এঁকে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৃত্তিকা ধাতুগুলি কোন শ্রেণীতে আছে? গ্রুপ 2 এ। মৃত্তিকা ধাতু হচ্ছে বেগুন, মূলা, কলা, স্ট্রবেরি, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। 56 নম্বর মূলটা। 2 নম্বর পর্যায়ে গ্রুপ 2। সমযোজী দ্বিবন্ধন যৌগটি কোনটা? দেখো C4H2 এইভাবে দ্বিবন্ধন গঠন করে। দ্বিবন্ধন এই তো 24 সাইজে, এদিকে দুটো হাইড্রোজেন, ডাবল বন্ড CH2, সমযোজী যৌগ করলেই হবে। এরপর আমি গ্রুপ বি যেটা 9 নম্বরের এমসিকিউ আছে সেটাও কোয়েশ্চেন ব্যাংকের উপরই করে দিয়েছি। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম সিলিকন। অথবা প্রশ্নটাও আমরা করে নিয়েছি, বায়োগ্যাসে প্ল্যান্টে বায়োগ্যাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া? মিথাজনিক ব্যাকটেরিয়া। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? নাইট্রাস অক্সাইড। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। এটা পরম উষ্ণতা, টি ক্যাপিটাল আছে। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে? 0 হবে। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ করা? উত্তল দর্পণ, মনে রাখবে এটা। দর্পণের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন আলোর বিক্ষেপণ সব থেকে কম? লাল আলো। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মি চ্যুতি সমান হয়? করো না। কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মি চ্যুতি সমান হয়? সর্বনিম্ন চ্যুতি যখন হোক তখন রশ্মি চ্যুতি সমান হবে। প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মি দুটি যখন শর্ত এই মানে সমান হবে এইটা। সুস্থ চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? 25 সেন্টিমিটার। মৌলের একটি ধর্মের নাম লেখো যেটা পর্যায়বৃত্ত নয়। তেজস্ক্রিয়তা। আচ্ছা, তেজস্ক্রিয় হ্যালোজেনের চিহ্ন অ্যাস্টাটিন, এটি ঠিক আছে। তেজস্ক্রিয় হ্যালোজেনের মৌলিক চিহ্ন। ম্যাগনেসিয়াম অক্সাইড যোগে ম্যাগনেসিয়ামের কতগুলি ইলেকট্রন বর্জন করে? 2টি। ডট গঠন করে দেখাবে। এরপর দেখো গ্রুপ সি এর 6×12টা প্রশ্ন আছে, বিকল্প প্রশ্ন আছে। আমরা 12টা প্রশ্ন খাতায় লিখে দেখাবো। এবার দেখো কোয়েশ্চেন ব্যাংকটা আমি কিন্তু দূরে সরাবো, নিজের কোয়েশ্চেন ব্যাংকটা সবাই বের করবে। যার যার সামনে আছে কোয়েশ্চেন ব্যাংকটা বের করে নাও, তাহলে আমি প্রশ্নগুলো আর কোয়েশ্চেন ব্যাংকটা সামনে রাখছি না। প্রশ্ন অবশ্য লেখাই আছে আমার। দেখো 3-1 প্রশ্ন, কোলবেড মিথেন কি? এটা আপনারা লিখবেন। কোলবেড মিথেন হলো কয়লা খনি থেকে প্রাপ্ত এক প্রকার প্রাকৃতিক গ্যাস, যা কয়লার একটি পাতলা স্তর উপরে সঞ্চিত থাকে। এতে প্রোপেন, বিউটেন, কার্বন ডাইঅক্সাইড খুব অল্প পরিমাণে থাকে। বর্তমানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে কোলবেড মিথেনকে শক্তির একটি উৎসরূপে ব্যবহার করা হয়। মিথেন কি দিয়েছি বলছি, একটা এক্সট্রা তথ্য দিয়েছি, এক্সট্রা তথ্য দিতে পারি। এরপর দেখো একটা অঙ্ক আছে। একটি গ্যাসের মোলার ভর 40 গ্রাম পার মোল, 27 ডিগ্রি উষ্ণতায় 700 মিলিমিটার পারদর্শী চাপে 80 গ্রাম গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসটির উষ্ণতা 27 ডিগ্রি, চাপটা 760 মিলিমিটার, 1 অ্যাটমোস্ফিয়ার। মোল সংখ্যা আমরা বাই করেছি 80/40। 80/40 যেহেতু মোলার ভর দেওয়া ছিল, তো 80/40 করেছি আমরা। এটা 80 গ্রাম ভর, সাপ্লাই ওজন বাই আণবিক ওজন, তো মোল সংখ্যা পাই যায় এখানে। গ্যাসটির আয়তন ভি, তাহলে P=NRT সমীকরণ করেছি। এখানে ভি এর মান 50। নিজেরা করবে। P=NRT সমীকরণে সব কিছু বসাবে, সেখানে আস্তে আস্তে তোমরা ভি এর মানটা পেয়ে যাবে। পি এর মানটা তো 1 অ্যাটমোস্ফিয়ার বসিয়েছি। এন এর মানটা যেটা বাই করেছি আমি মোল সংখ্যা, অর্থাৎ এইটা হচ্ছে 2,
আর 1/12 আর এর মানটা 1/12 নিয়ে নিয়েছি, আর এর মানটা কিন্তু তোমরা বুদ্ধি করে 1/12 নেবে। এইটা ওই 0.021 লিও না, 1/12 নিয়ে ক্যালকুলেশন করতে মজা হয়। আর লিটার মোলে আর এর একটা আমার এক্সট্রা ভিডিও দিয়ে আছে ইউটিউবে। আর উষ্ণতা 300, ব্যাস দেখো। অথবা অঙ্কটা ওইটা আমরা করেছি খাতায়। 27 ডিগ্রি উষ্ণতায় 3 অ্যাটমস্ফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাসের 5 লিটার 20 ডিগ্রি উষ্ণতায় দ্বিগুণ হবে কি শর্তে? দেখো, প্রাথমিক চাপ, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন, এদিকে নিয়েছি অন্তিম চাপ, অন্তিম আয়তন, অন্তিম উষ্ণতা। তারপর আমি এই সূত্র দিয়েছি, এই সূত্র দিয়েই সব অঙ্ক করবে তোমরা। P1 V1 বাই P2 V2, বাস। P2 এর মান 1.45 অ্যাটমস্ফিয়ার, ওই 1.4 অ্যাটমস্ফিয়ার করলেই হবে। নিজের হাতে ক্যালকুলেশনটা করবে, এই সূত্র বসে এইদিকে ছক করে সব অঙ্কটা করে দেবে। এরপরে একটা অঙ্ক প্রতিসরণকের অঙ্ক দিয়েছে। দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু প্রিজম থেকে খুব পড়ার চান্স আছে। প্রতিসরণকারী আলোচ্য কোন একটা মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত 45 আর 30 হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কত? তো দেখো, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণের সূত্র sin A বাই sin R। তা আপতন কোণটা এটা 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। sin 45 এর মান 1/√2 সমানটা এখানে দিবে, আর এটা 1, তাহলে √2 হচ্ছে। এটাই খুব সহজ অঙ্ক, সবাই করবে, 2 নম্বর থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বড় পরীক্ষা তো দেয়, এটা নার্সিং টার্সিং সব পরীক্ষায় পড়ে। এইটা 12-এর অর্ধেক লাইটটা পড়া হয়ে গেছে ধরে নাও। 10-এর লাইটটা ভালো করে পড়লে 12-এরটা কনসেপশন আসতে খুব ভালো হবে। যখন 11-12 তুমি লাইটটা পড়বে, 12 আর কি। জলের মাধ্যমে আলোর গতিবেগ দিয়ে আছে, প্রতিসরাঙ্ক কত? দেখো, আলোর গতিবেগ এইটা দিয়ে আছে জলের বাহুতে, আমরা জানি এটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এই ফর্মুলাটা মাথায় রাখবে। 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যদি কোনোদিন লাইট যায়, এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, যে কোনো মাধ্যম হতে পারে, জল, বায়ু, এই ফর্মুলাটা সবাইকে কভার করবে। তাহলে 1 μ2 মানে 1 মাধ্যম সাপেক্ষে 2 মাধ্যম প্রতিসরাঙ্ক সমান μ2 বাই μ1, v1 বাই v2 মানে ওই মাধ্যমে আলোর 1 মাধ্যমে আলোর গতিবেগ বাই 2 মাধ্যমে, আর 1 মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই 2 মাধ্যমে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যটা একই আছে। এই প্রতিসরাঙ্কর দিকে ধ্যান দাও। তাহলে এখানে μw বাই μair মানে জল আর বাতাস, আমি w উল্লেখ করেছি, আর গতিবেগ বাতাসে আর গতিবেগ জলে, লাইটে। তো এই ফর্মুলাটা মানে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তার মানগুলো সব বসার পরে দেখা যাচ্ছে μw সমান 4/3। জলের প্রতিসরাঙ্ক আমরা জানিও 4/3। পুরো ফর্মুলাটা ইউজ হলো না, ফর্মুলার এই পার্টটা শুধু ইউজ করছি, এই পার্টটা। কোনো সময় ল্যামডাও বর্ধিত হতে পারে, ফর্মুলা তুমি এইটা মাথায় রাখবে, বাস। এই ফর্মুলাটা সবাইকে কভার করে দেবে। ওকে, দেখাও যে এন এর সঙ্গে সিএল এর বন্ধন গঠন করে, কিন্তু এইচ এর সঙ্গে সমযোজী বন্ধন করে। দেখো, এনএ HCl পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 17। NaCl এর ডট গঠনটা আমরা করে দেখালাম এখানে। NaCl গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরিন পরস্পরের সঙ্গে শেষ কক্ষপথে একটি সাধারণ ইলেকট্রন জোড় ব্যবহার করার মাধ্যমে সমযোজী বন্ধন আবার আবদ্ধ হয় যখন গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা তরল অবস্থায় থাকে, তখন আবার এটাও তড়িৎযোজী হয়। মাথায় রাখবে এটা। সেটা ডট গঠনটা আমি দেখাচ্ছি, এইভাবে করবে উত্তরটা। এরপর 3.5 চলে আসো। NaCl এর গলিত দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রেরণ করলেও কঠিন অবস্থায় প্রেরণ করে না। দেখো, এটা উত্তরটা লিখবে NaCl দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রেরণ করে, কারণ কঠিন অবস্থায় করে না। তার কারণ NaCl এর মধ্যে Na+ এবং Cl- আয়ন পরস্পর তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে একটা সোডিয়াম পরমাণু ঘিরে 6টি ক্লোরিন পরমাণু, একটা ক্লোরিন পরমাণু ঘিরে 6টি সোডিয়াম পরমাণু পরিবেষ্টিত হয়। ত্রিমাত্রিক জালকের আকারে এই অবস্থান করে এবং গতিশীল হয় না। এই জন্য কঠিন অবস্থায় NaCl তড়িৎ প্রেরণ করতে পারে না। কিন্তু গলিত অবস্থায় এদের আকর্ষণ বল কমে যায়, তখন আয়নগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মূলত আয়নগুলি তড়িৎ প্রবহন করে সক্ষম। NaCl এর গলিত এবং দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবহন করলেও কঠিন অবস্থায় করে না। এই কারণে এই জালকটা দিবে, ত্রিমাত্রিক জালকটা ক্রিস্টাল গঠন করে। ছবিটা দিয়ে দিতে পারে একটু হালকা। এখানে 6টা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত, একটা ক্লোরিন একটা ষষ্ঠ বন্ধনী তৈরি করে। একটা কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ। কঠিন সমযোজী যৌগ হচ্ছে চিনি। চিনির সংকেত জানো, C12H22 O11। যদি করো C12H22O11, এটা চিনির সংকেত। আর একটা তরল সমযোজী যৌগ হচ্ছে জল। তরল সমযোজী জলেরও একটা বন্ধন গঠন করে দেখাই দেবে এটা, ঠিক আছে। এটা অক্সিজেনের, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে 2টা ডবল বন্ড, এদিকে 2টা ডবল বন্ড, বুঝে গেছো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এই ডট গঠন করে দেখাই দেবে একটু, তাহলে 2 এ 2 পেয়ে যাবে। ওকে, এইভাবে খাতা সাজাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতা লাগবে। এবারে গ্রুপ ডির কটা প্রশ্ন করতে হয়? 4টা। বিকল্প প্রশ্ন আছে মোট 8টা প্রশ্ন। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সূত্র 3-এর দাগের 6-এর প্রশ্নটা বাকি থেকে গেছে। দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটো ত্রুটি। মেন্ডেলের পর্যায় ত্রুটি হচ্ছে মেন্ডেলের পর্যায় সূত্র বলেছে মেন্ডেল ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পুনরাবৃত্তি হয়, কিন্তু ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সেটা পারমাণবিক সংখ্যার উপর হয়, তাহলে গুরুত্বটা ভুল ছিল। আবার মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু মৌলকে ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন পটাশিয়াম পারমাণবিক গুরুত্ব 39, আর্গনের এত,
তাহলে পারমাণবিক গুরুত্ব আগে হওয়া সত্ত্বেও পটাশিয়ামের আগে আর্গনের অবস্থান করে, এইটা একটা ত্রুটি, উদাহরণটা দিয়েছি। ঠিক আছে, কটা ত্রুটি করতে বলেছিল? পরিবেশনের দুটি ত্রুটি, আর একটা এটারই উদাহরণ হয়ে গেছে, প্রায় একই জিনিস। তুমি আর একটা হাইড্রোজেন অবস্থানটাই ত্রুটি লিখে দিবে, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখা যায়, আবার এইটা ইয়ারই উদাহরণ, এই লেখাটারই। ঠিক আছে, পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, যেটা তারই একটা উদাহরণ হচ্ছে এইটা। পারমাণবিক সংখ্যা অনুসারে এই ত্রুটিটা, উদাহরণটা এইটা। তুমি লিখবে হাইড্রোজেন অবস্থান, হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতে রাখতে পারি, আবার বর্তমানে 17 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, ক্ষার ধাতুর সূত্র রাখতে পারি, হ্যালোজেনের সূত্র রাখতে পারি, এটাই ত্রুটি। আর মেন্ডেলিভের এই অবশ্য মেন্ডেলিভের পর্যায় সারণী বলেছি, তাহলে 1 নম্বরে এবং 7 নম্বরে রাখা যেত। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে, কিংবা 8 নম্বর শ্রেণীগুলোতে দেখবে 3টা করে মৌল দিয়ে আছে। আর মেন্ডেলিভের পর্যায় সারণী জানতে হবে, এটা তো আধুনিক পর্যায় সারণী বলে না, মেন্ডেলিভের পর্যায় সারণী। পরে আমি একদিন মেন্ডেলিভের পর্যায় সারণী দেখাই দেবো। এমনি আধুনিক পর্যায় সারণী আমরা জানি, ইউটিউবে আমি পর্যায় সারণী অনেক সাদা করে ক্লাস দেওয়া আছে, পড়ে নিবে ক্লাসগুলো করবে, কনসেপশন চলে আসবে পুরো। এবার গ্রুপ ডি 3, 4, 12 নম্বরের যে প্রশ্ন, 4 দাগের 1 প্রশ্ন দেখবে সবাই। বয়েলের সূত্রে, চার্ল সূত্রের, অ্যাভোগাড্রো সূত্রের আদর্শ সমীকরণটি প্রতিষ্ঠা করে দেখো। বয়েল সূত্র অনুযায়ী এইটা সূত্র লেখার দরকার নেই, যেখানে এন ও টি সি এলা সব চিরসত্য, তাও উপরে একটু পরিচয় দিয়ে দিয়েছি আমরা। কন্ট ভি, ভি কি বটা আয়তন, চাপ পি, উষ্ণতা টি বলেছি। চার্লসের সূত্র এইটা, যেখানে এন পি স্থির, এটা চার্লসের সূত্রের আধুনিক রূপ, পরম উষ্ণতার সমানুপাতি। ওই 1/273 নেওয়া যাবে না। আর এইটা অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই মোল সংখ্যা সমানুপাতিক। সমাবর্তন চাপের সমাবর্তন সকলকে সমান সঙ্গে অনু থাকে, সেটারই মুদ্রা কথা এটাই। সেই যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে ভি ভ্যারিসের সঙ্গে এনটি বাই কি করেছি, সেখানে পিভি সমান এনটি এবং পিভি সমান আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর লাগিয়েছি। আর এর মানটা তুমি লিখে দিতে পারো 0.82 লিটার অ্যাটম স্কয়ার পার কেজি পার কেলভিন, মোল পার কেলভিন। ঠিক আছে, লিখে দিতে পারো। এবার মোলার সার্বজনীন ধ্রুবকের মান 1 অ্যাটমোস্ফিয়ার কোনো গ্যাসে 1 কিলোমিটার তাপমাত্রা বৃদ্ধি করার জন্য স্থির চাপের বিরুদ্ধে প্রসারিত হলে যে কার্য সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। আর এর মানটা এখান থেকে তৈরি করা যায়, পিভি সমান কার্য দিয়ে বলা আছে। ঠিক আছে, মানটাও লিখে দিবে, এখানে একটা যে কোনো মান লিখে দিবে, কার্যের মানটাই লিখে দিবে। 8.4 জুল পার 1.84, মানে যেটা, কিংবা 0.08, যে সেই মানটা লিখে দেবে। লিটার অ্যাটমোস্ফিয়ার মোল পার কেলভিন, মোল পার কেলভিন, ওইটা লিখে দেবে। মানটা মুখস্থ করতে হবে, আর এর মানটা। ঠিক আছে, ওটা লিখবে নিশ্চয়ই উত্তরটা। বেলুনে ফু দিলে আয়তন ও চাপ উভয় বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? বয়েলের সূত্র গ্যাসের ভরের কথা উল্লেখ করা হয় না কেন? দেখো, বেলুনে ফু দিলে গ্যাসের আয়তন ও চাপ বাড়ে, গ্যাসের বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়, কিন্তু বেলুনে ফু দিলে বেলুনের ভিতর বাতাসের ভর আছে, ভর বৃদ্ধি পেয়ে যায়। আর বয়েলের সূত্রে বলা আছে ভর স্থির, কিন্তু এখানে ভরটা স্থির হচ্ছে কই, তাহলে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য নয়, এটাই লেখা আছে। দেখে নাও লেখাটা একটু সবাই, আমি নিজের ভাষায় বলে দিলাম। এবার বয়েল চার্লসের সূত্রে ভরের কথাটা উল্লেখ করা থাকে, কারণ ভর পরিবর্তিত হলে ভরের প্রভাবে আয়তন পরিবর্তিত হতে পারে, ফলে চাপ না উষ্ণতার প্রভাবে পরিবর্তিত হচ্ছে তা বোঝা যাবে না। সেই জন্য আমরা বয়েল সূত্রে করতে চাই তো আয়তন এবং চাপের রিলেশন, কিন্তু যদি ভর পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝবো কি করে কাজ সাপেক্ষে আয়তন বা চাপটা পরিবর্তন হচ্ছে। তার জন্য ভরকে এবং উষ্ণতাকে স্থির রাখা হয়। হাইপারমেট্রোমিয়া কি? এই সমস্যা দূর করার জন্য একটা উপায় লেখো। চোখের ত্রুটির জন্য আমরা দূরে থাকা কখনো বস্তুকে দেখতে পেলেও কাছে থাকা বস্তুকে আমরা দেখতে পাই না, এটাই হাইপারমেট্রোমিয়া বা দূরদৃষ্টি। অক্ষগোলকের আকার ছোট হয়ে যায়, লেন্সের ক্ষমতা কমে যায়, বস্তু থেকে আলোকরশ্মি রেটিনার পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হয়। ছবি একটা দিবে এখানে, রেটিনার পিছনে যে ছবি পড়ছে ওইটা একটু দিয়ে দিবে এখানে, এখানে প্রতিবিম্বটা রেটিনার পরে পড়ছে, সেই ছবিটা একটু আঁকবে সাইডে পেনেই। হাইপারমেট্রিয়া উত্তর লেন্স ব্যবহার করা হয়, ছবিটা অবশ্যই দিবে এখানে, লাইটের প্রশ্নও বটে প্লাস লেন্সের প্রশ্ন, এই জন্য একটা ছবিটা হাইপারমেট্রিয়া আর মায়োপিয়ার একটা ছবি ড্রয়িং করে নেবে। ওকে, এরপর প্রশ্ন পড়েছে অবতল দর্পণে কোনো বস্তু সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে গেলে কি হবে? দেখো, অবতল দর্পণে বস্তুকে নিয়ে আসতে হবে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, লেন্সের দর্পণের দিকে, দর্পণে তাহলে মেরু আর ফোকাসের মাঝে নিয়ে আসতে হবে। একটা রশ্মি এখানে আপতিত হয়েছে, সেইটা আবার এখানে ব্যাক করে গেছে, তাহলে এখানে দেখাবে এ বিন্দুটা দিবে, এখানে বি বিন্দু দিবে, বিন্দুগুলো দিতে হবে। এখানে গেছে, এটা ডি পথে চলে যাচ্ছে, তাহলে এইটা কোনোদিন পেছনে আর বর্ধিত হবে না, তখন এটাকে আমরা পেছন দিকে কল্পনায় বর্ধিত করেছি, এখানে মিলিত হয়েছে, সেইখানে লম্বটা নিচ্ছি, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বস্তু পি কিউ বস্তুর প্রতিবিম্ব এখানে পাচ্ছি। এই প্রতিবিম্ব অবতল দর্পণে কোনো বস্তুর মাঝে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব দর্পণের পেছন দিকে পড়ে, অর্থাৎ অবস্থাবিম্ব গঠন হয়। এক্ষেত্রে বস্তুর সমশীর্ষ হবে এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে। এইটাই আমরা কোনো কিছুকে মুখটা আমরা নিজের যখন দেখি, আয়নার সামনে চলে আসি, তখন মুখটাকে বড় দেখাই দিয়ে, ঠিক আছে, এইটাই সেলুনে এইটা খুব ইউজ হয় মুখ দেখার জন্য।
দাড়ি কামানোর কাজে ব্যবহার করা হয়। মুখ থেকে মুখ ফোকাসের বড় হলে মুখটা ভালো দেখা যায়, দাড়ি কামাতে সুবিধা হয়, ঠিক আছে। আর তাছাড়া বিউটি পার্লারও ইউজ করা হয় এইটা, হ্যাঁ, সব কিছুতেই ইউজ করা হয়। সবাই ছবি ডাকবে, এটা ফুল নম্বর পাওয়া যাবে, এভাবে উত্তরটা লিখবে সবাই। এরপর হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলে? একটা বালতিকে 4 সেন্টিমিটার গভীরতা নিয়ে গেলে, দেখো এটা ফর্মুলা, দেখো এইটা সবাই ফর্মুলাটা লিখে নেবে। μ2/μ1 সমান h/h', যেখানে মিউ হচ্ছে যে মাধ্যম থেকে আলো আসছে, μ1 হচ্ছে যে মাধ্যমে আলো যাচ্ছে, h হচ্ছে বস্তুর গভীরতা, প্রকৃত গভীরতা, বস্তুর গভীরতা না, প্রকৃত গভীরতা, আর h' হচ্ছে বস্তুর আপাত গভীরতা। এই ফর্মুলাটা দিচ্ছি। তো দেখো এখান থেকে আলোর প্রতিসরণ কাকে বলে তার সাথে পড়িছে নাকি? হ্যাঁ, আলোর প্রতিসরণ কাকে বলে সংজ্ঞাটা লিখে নিয়েছি। আলোর রশ্মি কোনো একটা মাধ্যম থেকে ভিন্ন মাধ্যমে দ্বিতীয় তলে আপতিত হলে, দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে আলোর রশ্মি দ্বিতীয় মাধ্যমে আলোর রশ্মি অভিমুখ পরিবর্তন হয়। এই ঘটনাকে প্রতিসরণ বলে। একটা ছবি দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে, ঘন থেকে লঘুতে গেলে অবিলম্বের দূরে সরে। খুব সুন্দর সংজ্ঞার সঙ্গে ছবি, তবে 2 পাবে। তার সাথে এই অঙ্কটা দেখো, μ2/μ1, μ2 মানে যে মাধ্যম থেকে আলো আসছে, তাহলে এখান থেকে দেখো এই কল্পনা করো অঙ্কটা আমি ছবি আঁকছি। ধরো একটা জলের বালতি আছে, এখানে বোঝার চেষ্টা করবে। এইটা একটা জলের বালতি আছে, তো বালতিটার তলটাতে মানুষ এইখানে চোখ গেছে কারো, সে দেখছে অ্যাকচুয়াল এইটা গভীরতা বালতিটা, যেখানে জলতল শেষ হচ্ছে সেখান থেকে গভীরতা ভাবতে হবে, এটা এইচ গভীরতা। কিন্তু লোকটা দেখবে এই পয়েন্টটাকে, বালতির তলদেশের কোনো একটা পয়েন্টকে এইখানে দেখবে, অর্থাৎ 4 মিটার গভীরতা কমে যাচ্ছে। তাহলে এইখান থেকে গভীরতা সবসময় জলতল থেকে আর বাতাসের তল থেকে, মানে বিভেদ তল থেকে কল্পনা করবে মানে গভীরতাটা। তাহলে এইটার গভীরতা কত হচ্ছে? h/4। তাহলে এটা আপাত গভীরতা, আর এইচটা পুরো প্রকৃত গভীরতা। আর এই কিছু না, এই বস্তু, এটা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যম। তাহলে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে μ/μ সমান d/d', বা তুমি বলতে পারো h/h'। এইচটা কি? প্রকৃত গভীরতা, h, আর আপাত গভীরতা কত ধরে হিসেবে? h/4, h/4। তাহলে এখানে জলের প্রতিসরাঙ্ক আমরা সবাই জানি 4/3, মুখস্থ রাখবে এটা। আর বায়ুতে প্রতিসরাঙ্ক 1, তাহলে h/4। এবার ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে আসছে 16। সবাই অঙ্কটা করবে। খুব আরও অনেক পাখি দিয়ে আমি প্রচুর অঙ্ক দেবো ইউটিউবে এই টাইপের, আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, প্রচুর অঙ্ক দেবো, যেটা ক্লাস 12 কাজে দেবে, এখানেও কাজে দেবে। 4.4 দেখো দাগের প্রশ্নটা। ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 13, 3, 11, 19। মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, কোনটির আয়নন বিভব সর্বোচ্চ, কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক। এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, কারণ তড়িৎ ঋণাত্মকতা লিখেছ, ঋণাত্মকতা সর্বাধিক। এইটা হচ্ছে, আমি মৌলটাই বলে দিচ্ছি, একটা লিথিয়াম, একটা সোডিয়াম, আর একটা পটাশিয়াম। তো পটাশিয়াম তড়িৎ ঋণাত্মকতা যত উপর দিকে যাবে তত বাড়ে, ঠিক আছে। লিথিয়ামের সব দিকে এলে অ্যাকচুয়াল কেউ তড়িৎ ধনাত্মক বলে, সবাই ধাতু, তা সত্ত্বেও বিচার করতে হবে কে কম পাবি, ঠিক আছে। এর আয়নন বিভব সর্বোচ্চ, এর উপরে আছে আয়নন বিভব, যত উপরে ওঠে তত বেশি হয়, এটাও ঠিক। সি এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ, বিজারণ ক্ষমতা যত নিচের দিকে যাবে, পটাশিয়াম সর্বোচ্চ ভালো ধাতু, নিচের দিকে গেলে বিজারণ ক্ষমতা বাড়ে, আমরা জানি শ্রেণী বরাবর। আর এটা সব 1 নম্বর শ্রেণীর মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, 3টাই ধাতু বটে, কিন্তু 3টারই আমরা বিজারণ ক্ষমতা সর্বাধিক নিচের দিকে হয়, তড়িৎ ঋণাত্মকতা উপর দিকে গেলে বাড়ে, তাই এর বেশি, আর আয়নন বিভব উপর দিকে গেলে বাড়ে। এটা মনে রাখতে হবে সবাইকে, এইটুকু উত্তরটা। 4.4 অথবার প্রশ্ন, পর্যায় সারণীতে হাইড্রোজেন গ্রুপের হ্যালোজেন সাপেক্ষে যুক্তি। এটা তো আমি ইউটিউবে একটা আলাদা ক্লাসও দিয়ে আছে, উত্তরটা দেখো। পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 17 এবং হ্যালোজেন মৌলগুলির সাথে একত্র রাখার যুক্তি, সপক্ষে এবং বিপক্ষে যুক্তি। দেখো, সপক্ষে যুক্তি, হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেন অধাতু এবং দ্বিপরমাণু, যেমন H2Cl2 আছে, তাই হাইড্রোজেনও ঠিক মিলছে। হ্যালোজেন মৌলগুলির সঙ্গে ধাতুর সঙ্গে হ্যালাইড গঠন করে, যেমন সোডিয়াম, একটা উদাহরণ দিবে তো, আমি বলেছি উদাহরণ দিতে, সোডিয়াম হাইড্রাইড, যেমন NaCl করে হ্যালাইড গঠন, তেমনিও NaH করছে, উদাহরণ দিতে হয়। হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেন যোজ্যতা 1, ঠিক আছে। হ্যালোজেন মৌলগুলো রাখা যায় না, কারণ H বিজারক বটে, হাইড্রোজেন বিজারক। হ্যালোজেন মৌলগুলো জানি তো 17 নম্বর শ্রেণীতে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, সেগুলো সব জারক। হ্যালোজেন মৌলগুলো তীব্র তড়িৎ ঋণাত্মক, যেমন F এর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, কিন্তু হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক, ঠিক আছে। হ্যালোজেন মৌলগুলো শেষ কক্ষে 7 ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনের শেষ কক্ষে 1টি। এলা বিপক্ষে যুক্তি, এটা এমনি ছকের সাহায্যে হাইড্রোজেন অবস্থানের উত্তরটা করে নেবে। এগুলো পুরোপুরি মাধ্যমিকের জন্য একদম উত্তর। মাধ্যমিকে তুমি স্ট্যান্ডার্ডের উত্তর লিখবে ফিজিক্যাল সায়েন্স, এইভাবেই সাজাবে, ফিজিক্যাল সায়েন্সের তথ্য বেশি দিবে। এরপরের যে পেজটা, পেজ নম্বর 2, নেক্সট ভিডিওতে আমি পেজ নম্বর 2টা কীভাবে উত্তর লিখবে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, মানে ইউনিট পরীক্ষার জন্য। এটা মূলত আমার ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য প্রিপারেশন, সেইটা এবং মাধ্যমিকের জন্য সাথে সাথে হয়ে যাচ্ছে, লেখার স্টাইল যেটা দিচ্ছি সাথে সাথে। এই চ্যাপ্টারগুলো আর মাধ্যমিকের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হচ্ছে না, তাই সবাই অবশ্যই খাতায় নিজের প্র্যাকটিস করবে সব।
এইটা একবার দেখবে, তারপর নিজে খাতায় না দেখে প্র্যাকটিস করবে, তবে তোমার উপকারটা আসবে। দেখে টুকিবে না কেউ। আর যারা একদম পারছো না বাক্য গঠন করতে, তারা দেখে টুকে নেবে, তারা তারপর পড়ে 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 অভ্যাস করবে। যে যেমন স্টুডেন্ট সে তেমনি, সবারই উপকার হবে এই ক্লাসটা দেখার পর। ওকে, ভালো থাকবে সবাই, অনেক পড়াশোনা করবে।